হাঁড়িটা ভেঙে গেল যে। এখন আমি পুতুলের বিয়ের খাবার কি করে রান্না করব? কি হলো সুমি, কাঁদছিস কেন মা? কাঁদছিস কেন? বাবা, আমার মাটির হাঁড়িটা ভেঙে গেল যে। এখন আমি পুতুলের বিয়ে কি করে দেব? আরে বোকা মেয়ে, এর জন্য কাঁদতে আছে নাকি? আমি তোকে আবার মাটির হাঁড়ি বানিয়ে দেব। কিন্তু এমন হাঁড়ি তো আর পাবো না। আমার তবে কি হবে রে? এমন ভাবে চোখের মাথা খেয়ে হাঁটছিলাম, হাঁড়িটা এইভাবে ভেঙে গেল যে। হয়েছে, থাক, আর কাঁদতে হবে না। এর চাইতেও সুন্দর হাঁড়ি আমি তোকে বানিয়ে দেব। এখন যা, খেলা কর গিয়ে। তুই বাড়ি ফিরে দেখবি তোর মাটির হাঁড়ি তৈরি হয়ে গেছে রে, দেখিস। সত্যি বাবা, তুমি আমাকে এরকম মাটির হাঁড়ি বানিয়ে দেবে? দেখতে সত্যি সুন্দর হবে তো? হ্যাঁ রে মা, সত্যিই দেব। আর দেখিস, দেখতে সত্যি সুন্দর হবে। তুই যা, এখন খেলা কর গিয়ে, যা। আচ্ছা ঠিক আছে বাবা। যাই, মেয়েটার জন্য সুন্দর করে একটা মাটির হাঁড়ি বানিয়ে ফেলি। যা অভিমানী মেয়ে, দেখা যাবে সময় মতো হাঁড়ি না পেলে কেঁদে কেটে বাড়ি মাথায় তুলেছে। বাহ, মাটির হাঁড়িটা বেশ হয়েছে তো দেখতে। দেখতে আসলেই খুব ভালো লাগছে। বাবা, ও বাবা, আমার মাটির হাঁড়িটা কি বানিয়েছো? হ্যাঁ মা, এই দেখ, তোর মাটির হাঁড়ি কি পছন্দ হলো? দেখ মা। বাহ, এ তো দেখতে বেশ সুন্দর হয়েছে। কি সুন্দর নকশা! বাবা, তোমার কোনো জবাব নেই। কিরে সমীর, কাজে ব্যস্ত নাকি রে? না, ওই আর কি। আমাদের মাটির কাজ ছাড়া আর কি আছে বল? তা তুই এদিকে? এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম তোর সাথে একবার দেখা করে যাই, দেখে যাই নতুন কি কাজ করলি। তা এটা কি বানাচ্ছিস রে? ও, এটা তো একটা ফুলদানি বানিয়েছি, এখন হাতে নকশা করছি। আরে বাহ, খুব সুন্দর হচ্ছে তো। আসলেই তোর হাতের কাজের জবাব নেই রে। কি অসাধারণ কাজ তোর। তুই কিন্তু একটু বেশি বাড়িয়ে বলিস। আমি এত ভালো কাজও করি না, এই একটু একটু নকশা করি মন দিয়ে আর কি। এই যা। একটুও বেশি বাড়িয়ে বলছি না রে। এত অসাধারণ মাটির কাজ আমি খুব কমই দেখেছি। চাচা এমন দারুণ কাজ করতেন। ছোটবেলায় তোদের বাড়িতে খেলতে এসে চাচার কাজ দেখতাম, কি যে ভালো লাগতো। আর চাচা অদ্ভুত দারুণ কাজ করতেন রে। বাবা তো জমিদারের হয়ে কাজ করতেন, কোথায় তার হাতের কাজ আর কোথায় আমার হাতের কাজ। আমি 10 বার জন্ম নিলেও বাবার মতো কাজ করতে পারবো না রে। আরে কি যে বলিস না, তোর হাতের কাজে একটা অন্যরকম সৌন্দর্য আছে, দেখলেই তাকিয়ে থাকতে ইচ্ছে করে। তবে বাবা যত কৌশল জানতেন, আমি তত কৌশল জানি না। দাঁড়া, তোকে একটা জিনিস দেখাই, তুই একটু বস, আমি এক্ষুনি আসছি। এই যে এটা দেখ। বাহ, পুতুলটা তো খুব সুন্দর হয়েছে রে। পুতুলটা খুব সুন্দর নয়, এর অন্যরকম একটা মজা আছে। তাই নাকি? কি মজা? দেখে তো সুন্দর সাধারণ পুতুল বলেই মনে হচ্ছে। মজার কিছু আছে সেটা তো বুঝতে পারছি না। পুতুলটা মাথা ডান দিকে 3 বার ঘুরিয়ে দেখ। বাহ, দারুণ মজার জিনিস তো। হ্যাঁ, এই খোপটায় তুই চাইলে মূল্যবান কিছু রাখতে পারবি, যেটা সহজে মানুষের নজরে আসবে না। কোনো মূল্যবান রত্ন কিংবা গয়না লুকিয়ে রাখার জন্য চমৎকার জিনিস রে এটা। সত্যি মূল্যবান কিছু রাখার জন্য চমৎকার জিনিস এটা।
কিন্তু কেউ চাইলে তো পুতুলটা ভেঙে মূল্যবান জিনিস নিয়ে যেতে পারে। এখানেই তো মজা। এই পুতুলটা এমন ভাবে বানানো হয়েছে যে এটা ভাঙা যাবে না, কারণ এক বিশেষ ধরনের ধাতুর উপর মাটির প্রলেপ দেওয়া হয়েছে রে। তাও আবার যে সে মাটি নয়। এই মাটি ফাটবে না, ভাঙবে না, আগুনে পুড়লে শক্ত হবে, কিন্তু শুধুমাত্র পানিতেই গলে যাবে। তাই নাকি? তা কি সেই মাটি? এই মাটি শুধু আমাদের গ্রামের নদীর তীরেই পাওয়া যায় রে। সেই মাটিতে কোনো কিছু চাষ করা যায় না। আচ্ছা, সেজন্যই কি চাচা একটা সময়ে নদীর পাশে গিয়ে বসবাস শুরু করেছিলেন? হ্যাঁ, তাই তো মনে হয়। বাবা এ ধরনের কাজের জন্য খুব বিখ্যাত ছিলেন। তার নাম ডাক এই জন্যই হয়েছিল। মাটি দিয়ে কাজের সুবিধার জন্যই হয়তো তিনি নদীর পাশে বাড়ি বানিয়ে থাকা শুরু করেছিলেন। চাচা আসলেই খুব গুণী ছিলেন। আমার মনে হয় চাচা আসলে নিরিবিলিতে কাজ করার জন্যই নদীর পাশে বাড়ি বানিয়ে থাকতে শুরু করেছিলেন। গুণী মানুষের কাজ কারবারই আলাদা। তাই হবে হয়তো। তার শেষ বয়সে আমরা খুব একটা তাকে পাইনি। যাজ্ঞে সে কথা। ভাবছি উত্তরবঙ্গের কুমোরপাড়া থেকে একটু ঘুরে আসবো। তা যাবি নাকি? বেশ, চল চল। আমার হাতে এখন কোনো কাজ নেই, এখন ওখান থেকেই বরং ঘুরে আসি। ঠিক আছে, চল তাহলে। আরে রঘু, দেখ দেখ, একজন বুড়িমা কাঁদছেন। হ্যাঁ, তাই তো। চল তো গিয়ে দেখি উনি কেন কাঁদছেন, ব্যাপারটা কি। হ্যাঁ হ্যাঁ, তাই চল। বুড়িমা, তোমার কি হয়েছে? তুমি কাঁদছো কেন? বুড়িমার পোলাডারে জমিদারে লোক পাঠাইয়া ধইরা নিয়ে গেছে। ধরে নিয়ে গিয়েছে? কিন্তু কেন? জমিদার গর খেয়াল খুশি। তা কি আমাগর মতন সাধারণ মানুষেরা বুঝবো নাকি? কিছু কইলেও তো আমরা দোষী, আবার কিছু না কইলেও আমরা দোষী। আরে এত কথা কইতাছো কেন? আসল ব্যাপারটা খুইলা কও না। কোন কুমারদানি জমিদারের কি চুরি করছিল কোন কালে? কি এমন ঘোড়ার ডিম তার জন্য ওই বুড়িমার সহজ সরল পোলাডারে সন্দেহ কইরা ধইরা নিয়ে গেল? যা তা করছে জমিদার। আমাদের এই জমিদার বেশ প্রজাদরদি বলেই তো শুনেছি। উনি এমন কাজ কেন করলেন? জমিদারদের কেনর কোনো জবাব হয় না। তারা এই ভালো এই খারাপ। এই বেচারা কুমারের কাজ শিখছে বেশি দিনও হয় নাই, এখনো চাকাটা ঠিক মতো ঘুরাইতে পারে না, মাটিও বসাইতে পারে না। সেই রকম চালাক চতুর শিয়ানাও না যে চুরি করব। তার উপর আবার জমিদারের জিনিস চুরি করার সাধ্য আছে কার? এত পাইক পেয়াদা, এত লোকজন ডিঙাইয়া চুরি করা কি সম্ভব? ওরা তো কইতাছে ভিতরে ঢুইকাই নাকি এই চুরি করা হইছে। যে জিনিসটা চুরি হইছে তার মূল্য নাকি একমাত্র একজন কুমারই বুঝবো। ওই কুমার পাড়ার অনেক ঘর থেকে জমিদার অনেক কুমাররে ধইরা নিয়ে গেছে। কি বলছো? তাহলে তো আমাদের কুমারদের মহাবিপদ। বাবা রে, আমার ছেলেটা চুরি করেনি বাবা। ও চুরি করতেই পারে না। ও ভাতটা পর্যন্ত ঠিক করে মেখে খেতে পারে না। আমি ওকে খাইয়ে দিতাম। ও জমিদারের পাহারা ডিঙিয়ে কিভাবে চুরি করবে? আমার ছেলে চুরি করেনি। আমি কত করে বললাম আমার ছেলেটাকে ছেড়ে দাও, ও চুরি করেনি। ওরা ওরা আমার কোনো কথাই শুনলো না। আমার ছেলেটাকে ধরে নিয়ে গেল। বুড়িমা, তুমি কেঁদো না, আমরা দেখছি কি করা যায়। হ্যাঁ বুড়িমা, তুমি কেঁদো না। একটা উপায় তো নিশ্চয়ই বের হবে। তোমার ছেলে নির্দোষ হলে অবশ্যই মুক্তি পাবে। জমিদারের কাছে দোষী আর নির্দোষী কি অগর শাস্তি দিতে কোনো কারণ লাগে না। হ্যাঁ, ওরা মন চাইলে প্রজাগর ধইরা নিয়ে যায়, আবার অগর উপর অত্যাচারও করে। অগর কাজের কোনো মাথা মুন্ডু নাই। আমার ছেলেটাকে বাঁচাও বাবা। আমার ছেলেটাকে ওরা মেরেই ফেলবে। ওই অত্যাচারী জমিদার আমার ছেলেকে মেরে ফেলবে। তুমি কেঁদো না বুড়িমা,
তোমার ছেলেকে ছাড়িয়ে আনার যথাসাধ্য চেষ্টা করব। তা কি চুরি গেছে সেটা কি জানা গেছে? কি জানি একটা মাটির পুতুল চুরি হইয়া গেছে কইল। কি বললে? মাটির পুতুল? হ্যাঁ, একটা বিশেষ ভাবে তৈরি মাটির পুতুল নাকি চুরি হইছে। ওইটা খুঁজতেই জমিদার তোলপাড় শুরু কইরা দিছে। ওই যে কইলাম না, জমিদারের কাজের কোনো মাথা মুন্ডু নাই। সামান্য মাটির পুতুলের জন্য হুরুস্থুল করার কি আছে? যত সব। নায়েব মশাই, বলুন কি সংবাদ? পুতুলটার কোনো খোঁজ পাওয়া গেল? না জমিদার বাবু, এই প্রজাগুলো খুবই শক্ত স্বভাবের। কত চেষ্টা করলাম কিন্তু কেউ মুখই খুলল না। সেই এক কথা, তারা নাকি এই পুতুলের ব্যাপারে কিছুই জানে না। ওদের ওপর যেন কোনো অত্যাচার করা না হয়। আপনি ভালো মতো জিজ্ঞেস করুন, আমার মনে হয় ওরা বলে দেবে। আপনি এই প্রজাদের চিনেন না জমিদার বাবু, এরা বজ্জাত বজ্জাত। এদের সাথে ভালো কথাই কাজ হবে না। ধরে খানিকটা উত্তম মধ্যম দিয়ে দিলেই এরা পুতুলটা খোলার উপায় বলে দেবে। পুতুলটা খোলার উপায় আমার জানার দরকার নেই, আমার পুতুলটা প্রয়োজন। এই মানে আমি সেটাই বলতে চেয়েছিলাম। আসলে পুতুলটা প্রয়োজন। পুতুলটা পেলেই তো সেটা খোলার উপায়ও প্রয়োজন হবে। আমি আগে ভাগেই জেনে রাখতে চাইছি আর কি। পুতুল খোলার উপায় আমি জানতে চাই না, সেটা আমি জানি। এটা এমন কোনো গুরুত্বপূর্ণ ব্যাপার না আমার কাছে। পুতুলটা যেভাবেই হোক আমার চাই। আপনি পুতুলের খোঁজ বের করুন নায়েব মশাই, আপনি পুতুলের খোঁজ বের করুন। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব জমিদার বাবু। ইস, অত্যাচার করা যাবে না। ছেলে পেলেরা জমিদারিতে বসলে এমনই হয়। কায়দা কানুন জানে না কিছু। প্রজাদের কোলে বসিয়ে কথা আদায় করতে হবে। যত সব আদিক্ষেতা। ডান্ডার বাড়ি ছাড়া প্রজাদের কাছ থেকে আবার কথা আদায় করা যায় নাকি? এই বাক্সটার জন্যই তো পুতুলটা প্রয়োজন। বাক্সটা যে আমার ঠিক মতো রক্ষণাবেক্ষণ করতে হবে। পুতুলটা না পেলে এই বাক্সটা অরক্ষিত। যার কাছে পুতুলটা আছে সেই এই বাক্সটা খুলে ফেলতে পারবে। আমি তো কিছুতেই হতে দিতে পারি না এটা। এই বাক্সটা যে আমার মায়ের শেষ স্মৃতি। মা, ও মা, তোমার কি হয়েছে? আমার কিছুই হয়নি বাবা, এই সামান্য অসুখ করেছে। মা, আমি শুনেছিলাম কবিরাজ বাবাকে বলেছিল তোমার নাকি অনেক কঠিন অসুখ হয়েছে। মা, কঠিন অসুখ কি গো মা? তুই বোকা, কঠিন অসুখ বলে কিচ্ছু নেই। আমার সামান্য অসুখই হয়েছে, সময় হলে ঠিক ভালো হয়ে যাব। না, আমার তোমার জন্য খুব চিন্তা হয়, অনেক কান্না পায় মা। ছি বাবা ছি, কাঁদতে নেই। আর শুধু শুধু দুশ্চিন্তাও করতে হয় না, তাহলে অনেক কাঁদতে হবে আর দুশ্চিন্তাও বাড়বে। সুতরাং এসব একদম করা যাবে না। সব সৃষ্টিকর্তার কাছে সাহায্য চাইতে হবে, ঠিক আছে? ঠিক আছে মা। আচ্ছা, এখন এইদিকে আয়, তোকে একটা জিনিস দিই। বাহ, পুতুলটা তো বেশ সুন্দর। শুধু সুন্দরী না, আর একটা মজা আছে। কি মজা মা? পুতুলটার মাথায় 3 বার টোকা দে। আরে কি আশ্চর্য, এটা তো একটা চাবি দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই চাবিটা দিয়ে বাক্সটা খুলে দেয়। তারপর টোকা দিলে এই খোপটা বন্ধ হয়ে যাবে। আরে কি আশ্চর্য, ভেতরে তো কত গয়না। হ্যাঁ বাবা, এগুলো সব আমার গয়না। আমার গয়নাগুলোর মধ্যে এইটা আমার কাছে বেশি প্রিয়, কারণ আমার বংশ পরম্পরায় আমার হাতে এটা এসেছে। এগুলো তোর কাছে আমার স্মৃতি হিসেবে রেখে দিস বাবা, তুই যত্ন করে রাখিস। আর কখনো যদি প্রয়োজন হয় মানুষের উপকারে এগুলো ব্যবহার করিস। আর এখন আমার যাবার সময় হয়েছে বাবা, আমাকে বিদায় দে।
মা মারা যাওয়ার আগে আমাকে এই বাক্সটা দিয়ে গিয়েছিলেন, কিন্তু পুতুলটা চুরি হয়ে যাওয়াতে চাবিটা আমি হারিয়ে ফেলেছি। অন্য কারো হাতে পুতুলটা চলে গেলে দেখা যাবে আমার মায়ের স্মৃতিচিহ্নের অপব্যবহার হবে। এ আমি হতে দিতে পারি না, কিছুতেই পারি না। হুজুর, দুজন কুমোর আপনার সাথে দেখা করতে এসেছে হুজুর। কুমোর, কি চায় তারা? আমার এখন কথা বলার সময় নেই, ওদেরকে যেতে বলো। বলেছি হুজুর, তারা বলেছে আপনি যা খুঁজছেন তার ব্যাপারে তারা খবর নিয়ে এসেছে। আচ্ছা, তাই নাকি? ঠিক আছে ঠিক আছে, ওদের বসতে বলো, আমি আসছি। তুই যা বলছিস তা কি সত্যি? হ্যাঁ, আমি তখন খুব ছোট। নদীর পাশে আমার বাবার যে বাড়িটা আছে, সে বাড়িতে আমি ঠিক আমার পুতুলটার মতন একটা পুতুল দেখেছিলাম। তুই তো জানিসই আমার বাবা জমিদার বাড়ির কুমোরের কাজ করতেন। আমার মনে হয় বাবা... তার মানে তুই কি বলছিস চাচা পুতুলটি চুরি করেছেন? আসলে আমি তা ভাবতে চাচ্ছি না, কিংবা মনে কোনো রকম খারাপ চিন্তাও আনতে চাচ্ছি না, কিন্তু তুই ভেবে দেখ, পুতুলটি যদি জমিদার বাড়ির হয় তাহলে সেটা সেই নদীর পাশের বাড়িটিতে গেল কি করে? একটা পুতুলের জন্য এতগুলো কুমোরের বন্দি জীবন কারুরই কাম্য নয়। কিন্তু চাচা, না 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 না, চাচা এ কাজ করতেই পারে না। আমিও তো তাই ভাবছি। বাবা যত যাই হোক চুরি করার মানুষ নন। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, দাঁড়াতে হবে না। তোমরা নাকি খবর নিয়ে এসেছো আমি যে পুতুলটা খুঁজছি সেটার খোঁজ নাকি তোমাদের কাছে আছে? হ্যাঁ হুজুর, তার জন্য আপনাকে আমাদের সাথে এক জায়গায় যেতে হবে। কোথায় যেতে হবে? নদীর পাশে একটা কুমোরের বাড়ি আছে, সেখানে যেতে হবে। বেশ বেশ, চলো তাহলে। একটা ব্যাপার ভেবে দেখেছিস, চাচা যদি পুতুলটা চুরি করে থাকে আর সেই চুরির জন্য জমিদার যদি তোকে ধরে, তখন কি করবি? শাস্তি মাথা পেতে নেব। তাতে যদি কতগুলো নির্দোষ কুমার মুক্তি পায় তো পাক না। নদীর অবস্থা তো ভালো দেখছি না রে, যে কোনো মুহূর্তে নদীর পার ভেঙে পড়তে পারে। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি কাজ ছেড়ে এখান থেকে চলে যাওয়াই ভালো। কই, কোথায় তোমার সেই পুতুল? নিয়ে আসো। হ্যাঁ, এক্ষুনি আনছি, এক্ষুনি আনছি। হুজুর, এই সেই পুতুল। আপনি এটাই হয়তো খুঁজছিলেন। আমার বাবা হয়তো এটা চুরি করেছিলেন, তার শাস্তি আপনি আমাকে দিন, কিন্তু এই নির্দোষ কুমারদের ছেড়ে দিন দয়া করে। তুমি ভুল ভাবছো, তোমার বাবা চুরি করেননি। কি বলছেন? আমার বাবা তাহলে চুরি করেননি? না 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 না, তোমার বাবা চুরি করেনি, কারণ এটা সেই পুতুল না। আমি আমার পুতুলটাকে খুব ভালোভাবেই চিনি, এটা সেই পুতুল না। কিন্তু তাহলে সেই পুতুলটা গেল কোথায়? নায়েব চাচা, নায়েব চাচা, আমাকে ওপরে তুলুন। তুলবো তুলবো, আগে পুতুলটা খোলার উপায় তো বলে যাও জমিদার সাহেব। চাচা, আমি ডুবে যাচ্ছি আর আপনি পুতুলের কথা ভাবছেন। চাচা, আমাকে উপরে তুলুন। চাচা, বাঁচাও বাঁচাও, আমাকে বাঁচাও। আরে, এই তো সেই পুতুল, এই তো সেই পুতুলটা। এই তো সেই চাবি। এটাই তো আমার মায়ের সেই গয়নার বাক্স খোলার চাবি। তাহলে নায়েব মশাই পুতুলটা চুরি করেছিলেন? হ্যাঁ, এজন্যই তো উনি বারবার পুতুল খোলার উপায়টা জানতে চাইতেন। আমি অবশেষে আমার মায়ের স্মৃতিচিহ্ন রক্ষা করতে পেরেছি, আমি তাতেই খুশি। তোমরা চলো আমার সাথে, আমি সমস্ত বন্দি কুমারদের মুক্ত করে দেব।
তাদের ক্ষতিপূরণও দেব, আর তাদের কাছে ক্ষমা প্রার্থনা করব। আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। নিধারামপুর গ্রামে রমেশ নামে এক লোক থাকত। সে তেমন কিছুই করত না। একদিন দুপুরে রমেশের বউ উমা রমেশকে ঘুম থেকে ডাকতে লাগলো। ওগো শুনছো, এখন ওঠো তো, পড়ে পড়ে আর কত ঘুমাবে? বাইরে একটু তাকিয়ে দেখো, কত সুন্দর বৃষ্টি হচ্ছে। আহ বউ, বৃষ্টি হচ্ছে, তার সুন্দরের কি আছে? একটু ঘুমোতে দাও না। তুমি না কেমন মানুষ, অনেকে তো পড়ে পড়ে ঘুমালে, এবার উঠে একটু দেখো না বাইরের পরিবেশটা কেমন। আরে উঠো না, একটু উঠে দেখোই না কি সুন্দর পরিবেশ, তোমার অনেক ভালো লাগবে। ধুর ও বাবা, একটু শান্তিতে ঘুমোতেও দেয় না। কি গো গিন্নি, কেমন মানুষ গো তুমি? একটু ঘুমোতে দেখলেই আবার কানের সামনে ঘ্যান ঘ্যান কেন করো বলো তো? একটু ঘুমোতে দেখলে তোমার শান্তি লাগে না নাকি? যতক্ষণ না আমার ঘুম ভাঙবে তোমার শান্তি নেই, তাই না? ওগো রাগ করছো কেন তুমি? বাইরে কেমন রিমঝিম বৃষ্টি পড়ছে, পরিবেশটা কত সুন্দর, তাই তোমায় ডাকছিলাম। তুমি একটু জানলার বাইরে তাকিয়ে দেখো না, কত সুন্দর পরিবেশটা, দেখবে তোমার সব রাগ দূর হয়ে যাবে। রমেশ জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখলো, দেখে সে উমাকে বলতে লাগলো, আসলেই তো গিন্নি, পরিবেশটা তো অনেক সুন্দর লাগলো, পরিবেশটাও ঠান্ডা। আমি তো এজন্যই একটু আরাম করে ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু তা তো তোমার আর সহ্য হলো না। এই কটা মাস ধরে যা গরম পড়েছে, অনেক কষ্ট হয়েছে এই গরমে। হ্যাঁ গো, সেটা তুমি ঠিকই বলেছো। এই কয়েকটা মাসের গরমে মানুষের নাজেহাল অবস্থা হয়ে গেছে। তাছাড়া গত 2 বছর তেমন তো বৃষ্টি হয়নি, পানির কত সমস্যা হয়েছে। হ্যাঁ গো গিন্নি, তুমি ঠিকই বলেছ, সবাই পানির অভাবে খুব কষ্ট করছে। পানির অভাবে মাছ, তরি তরকারির অনেক অভাব দেখা দিয়েছে গো। আর যা ছিল তার দামও তো অনেক বেড়েছে। হ্যাঁ গো, ভালোই বৃষ্টি হচ্ছে, এবার মনে হচ্ছে চাষের মাছ ভালোই হবে। এবার যদি আমরা একটু মাছ খেতে পারি। হ্যাঁ গো, সে না হয় বুঝলাম, কিন্তু যে হারে বৃষ্টি পড়ছে, বৃষ্টির জন্য আবার ঘর বাড়ি না ডুবে যায়। আরে তুমি যে কি বলো না, মাঠঘাট খাল বিল নদী নালা কোথাও পানি নেই, মাঠ পেটে চৌচির। এখন ঘর বাড়ি ডুবে যাবে কোথায়? সবকিছুই তো পানির জন্য খা খা করছে। হ্যাঁ তা তো ঠিক, কিন্তু বৃষ্টির তো ভাব ভালো মনে হচ্ছে না গো। ওসব বাদ দাও তো, চলো চলো এখন খেয়ে নেবে, কি হয় না হয় সেটা পরে ভাবা যাবে। আচ্ছা, তুমি ভাত বাড়তে থাকো, আমি লালিকে খাবার দিয়ে আসছি, ও তো না খেয়ে আছে। ঠিক আছে, তাড়াতাড়ি এসো, ছাতাটা নিয়ে যাও, বৃষ্টিতে ভিজলে আবার ঠান্ডা লেগে যাবে যে। রমেশ ছাতা নিয়ে লালিকে খাবার দিতে গেল। খাবার দিতে দিতে সে লালিকে বলল, লালি, এই নে, এই খাবারগুলো তাড়াতাড়ি খেয়ে নে। এই বৃষ্টিতে কিন্তু আমি আর বাইরে আসবো না, সারা রাত এগুলো খেয়েই থাকবি তুই, কেমন? বাবা, ও বাবা, তাড়াতাড়ি ঘরে এসো, কিরকম কালো হয়ে এসেছে, মনে হচ্ছে এক্ষুনি কালবৈশাখী ঝড় উঠবে গো। হ্যাঁ রে বাবা, আসছি আসছি আমি। আকাশে জোরে কিছু বিদ্যুৎ চমকাতে লাগলো। এর মধ্যে মুষলধারে বৃষ্টি শুরু হলো, জোরে জোরে হাওয়া বইতে শুরু করলো। ওই দেখে সাগর বলে উঠল, মা, ও মা, আমার অনেক ভয় করছে গো, দেখো না কত জোরে বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে সবকিছু ডুবে যাবে গো। তোদের এত ভাবতে হবে না, তোরা খেয়ে দে ঘুমিয়ে পড়, যা কপালে লেখা আছে তাই হবে। বউ, তুমি সাগর আর সোহাগকে খাইয়ে ঘুম পাড়িয়ে দাও। হ্যাঁ আমিও তো সেই কখন থেকেই বলছি ওদেরকে, তোরা আয় খাবার খেয়ে নে তাড়াতাড়ি, খেয়ে ঘুমা, ঘুমিয়ে গেলে আর ভয় করবে না, আর কিছুটি টেরও পাবি না। ঠিক আছে মা, চলো তাহলে। হ্যাঁ গো গিন্নি, সেই ভয়ই তো পাচ্ছি, সেই ভোর রাত থেকে শুরু হয়েছে, থামার কোনো নামই নিচ্ছে না। কি করব, ঘর বাড়ি ডুবে গেলে ছেলে মেয়েদের নিয়ে কোথায় থাকবো, আর কি খাবো, কিছুই তো বুঝতে পারছি না। আমি বলি কি, তুমি লালিকে নিয়ে কোনো উঁচু জায়গায় রেখে এসো, ওখানে কিছু খড়কুটো রেখে দিয়ে এসো, আর আসার সময় কিছু কলা গাছ কেটে নিয়ে এসো। কেন গিন্নি,
কলা গাছ দিয়ে কি করবে? কলা গাছের ভেতর একটা ভেলা বানিয়ে রাখবো। চারদিকে যে পানি বাড়তে শুরু করেছে, কখন না জানি আমাদের ঘরটাও ডুবে যায়। আমাদের সন্তানদের নিয়ে তো বাঁচতে হবে নাকি? ঠিক আছে গিন্নি, নিয়ে আসবো। লালি, চল, তোকে ওই উঁচু জায়গাটায় রেখে আসি। চল লালি, এখানে থাকলে তোকে বাঁচাতে পারবো না। লালি, চল, পিছুটা দিস না, তাড়াতাড়ি চল, দেরি করিস না। পানি বেড়ে যাচ্ছে রে, তাড়াতাড়ি চল। লালি, তুই এখানেই থাক। আমরা যদি বেঁচে থাকি তাহলে আবার দেখা হবে রে লালি। এই বলে রমেশ ওখান থেকে চলে গেল কলা বাগানের দিকে কলা গাছ নিতে। কলা গাছ কাটা শেষে সে সেগুলো নিয়ে বাড়ি ফিরে এলো। গিন্নি, ও গিন্নি, এদিকে আসো তাড়াতাড়ি। কি গো, কি হয়েছে? এই যে তুমি বললে না কলা গাছ আনতে, তাই কলা গাছ এনেছি গো। যাক, বেশ কটা কলা গাছ এনেছো দেখছি। এতে ভালো বড় একটা দেখে তৈরি করা যাবে। আর দেরি করা যাবে না গো গিন্নি, এসো, কলার ভেলা তৈরি করতে হবে। চারদিকে পানিতে থই থই করছে, মনে হচ্ছে যে কোনো সময় ঘর বাড়ি ডুবে যাবে। হ্যাঁ, তাই তো মনে হচ্ছে গো। ওগো, আমরা এখন কি করব? কোথায় যাব? ছেলে মেয়েদের নিয়ে করবোটা কি? উপরওয়ালা আমাদের কপালে কি রেখেছে তা তিনিই জানেন। ওপরওয়ালাকে ডাকো, আমাদের কিচ্ছু হবে না। আর কেঁদো না গিন্নি। গিন্নি, তুমি ঘরে থাকো, এখন আমি ওই দিকটা দেখে আসি পানি কত দূর এলো। রমেশ যেয়ে দেখলো গ্রামে অর্ধেক পানি ঢুকে গেছে। আর তা দেখে রমেশ বলে উঠল, ও মা, গ্রামে তো পানি ঢুকতে শুরু করেছে। না 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 না, এভাবে বসে থাকলে আর হবে না, এক্ষুনি যে কোনো একটা ব্যবস্থা করতে হবে। এই বলে রমেশ তার বাড়িতে গেল। বাড়িতে গিয়ে তার বউকে সব বলতে লাগলো। ও গিন্নি, তুমি এক্ষুনি সোহাগ সাগরকে ওঠাও, তাড়াতাড়ি ওঠাও। আমাদের গ্রামে প্রবল বেগে পানি ঢুকছে, আমাদের তাড়াতাড়ি ভেলায় উঠতে হবে। হ্যাঁ, তাই তো দেখছি, আমাদের ঘরেও পানি ঢুকে গেছে। এখন কি হবে গো? কিচ্ছু হবে না, তুমি এত চিন্তা করো না, দেখবে আমরা ঠিক একটি নিরাপদ জায়গায় উঠে যাব, কোনো চিন্তা করো না। রমেশ এই বলে বাইরে চলে গেল। সে উমা আর সোহাগকে ডাকতে লাগলো। সাগর, সোহাগ, ওঠ তাড়াতাড়ি, আমাদের এক্ষুনি যেতে হবে, না হলে যে আমরা পানিতে ডুবে মরবো। মা, ও মা, আমাদের ঘরের মধ্যে তো পানি আর পানি। এত পানি আসলো কোথা থেকে? এখন কোথায় থাকবো মা? মা, এখন আমাদের কি হবে? আমরা তো মরে যাবো মা, কি হবে আমাদের? কাঁদিস না রে বাবা, সৃষ্টিকর্তার উপর ভরসা রাখ। তাড়াতাড়ি বাইরে গিয়ে কলার ভেলায় উঠবে, তোর বাবা সেখানেই দাঁড়িয়ে আছে। মা, ও মা, তুমি যাবে না? হ্যাঁ রে বাবা, আসছি, তোরা যা, আমি এক্ষুনি আসছি। সোহাগ আর সাগর বাইরে চলে এলো কলা গাছের ভেলায় উঠতে। দুভাইকে দেখে রমেশ বলল, কিরে, তোরা যে একা, তোদের মা কোথায়? তোদের মা আসলো না যে? মা বলল তোরা যা, আমি আসছি। সোহাগের কথা শুনেই রমেশ উমাকে ডাকতে লাগলো। গিন্নি, ও গিন্নি, কোথায় তুমি? গিন্নি, কি করছো? তাড়াতাড়ি বাইরে এসো, বৃষ্টির পানি তো বাড়তে শুরু করেছে, আর দেরি করো না, বাইরে এসো। এই তো আসছি, একটু দাঁড়াও। মা, ও মা, তাড়াতাড়ি আসো। এই তো এসে গেছি আমি। কি গো, কি করছিলে এতক্ষণ? আর হাতে কি এগুলো? কিছু শুকনো খাবার, চিরা মুড়ি, এগুলো। কি জানে কতদিন ভেসে বেড়াতে হবে, কবে সে বন্যার পানি কমবে। একটু কিছু না খেলে সে আমরা মরেই যাব। হ্যাঁ গো গিন্নি, এটা তো তুমি ঠিকই বলেছ। এখন চলো, রওনা দিয়ে আর দেরি করা ঠিক হবে না। চলো চলো, একমাত্র ওপরওয়ালাই জানে আমাদের কপালে কি আছে। ওগো হ্যাঁ গো, কত কষ্ট করে একটু একটু করে আমরা ঘরের জিনিসপত্র তৈরি করেছিলাম, এই সর্বনাশা বৃষ্টির পানিতে আমাদের সব কিছু শেষ করে দিল। কেঁদো না গিন্নি, কেঁদো না, কেঁদো না, কেঁদে আর কি হবে? যদি বেঁচে থাকি আর সৃষ্টিকর্তা যদি চায়, আমাদের সবকিছু ঠিক হয়ে যাবে আগের মতো। দেখো,
কেঁদো না। বাবা, ও বাবা, আমাদের লালি কোথায়? লালিকে তো দেখছি না। আমাদের লালিকে আমাদের সাথে নেবে না বাবা? লালিকে তোর বাবা উঁচু জায়গায় বেঁধে রেখে এসেছে। না রে, শুধু আমরাই যাবো। কিন্তু মা, লালি তো এখানে থাকলে বৃষ্টির পানিতে ডুবে যাবে। এই পানিতে ডুবে তো মারা যাবে মা। কি করবো রে বাবা, লালিকে ভেলায় উঠালে যে আমরা মরে যাব। আর পিছু টান করিস না বাবা, আমাদের গ্রামের অবস্থা ভালো না। আমাদের এক্ষুনি অন্য গ্রামে যেতে হবে রে, এক্ষুনি যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, চলো এখন। রমেশরা ভেলায় ভাসতে শুরু করলো। অনেকক্ষণ ভাসতে ভাসতে তারা অন্য গ্রামে চলে গেল। সেই গ্রামে পানির পরিমাণ বেশ কিছুটাই কম ছিল। পানির পরিমাণ কম দেখে রমেশ বলে উঠল, ওই দেখো গিন্নি, মনে হচ্ছে ওখানে বৃষ্টির পানি আসেনি। চলো চলো, আমরা ওখানে গিয়ে নামি। হ্যাঁ গো, তাই চলো। মা, ও মা, আমার খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও না। হ্যাঁ রে বাবা, একটু ধৈর্য ধর, ওখানে নেমেই তোদের খাবার দিচ্ছি। চলো চলো গিন্নি, এখানে সবাই নেমে পড়ি, আমি ভেলাটা বেঁধে আসি, কেমন? রমেশের কথা শুনে সবাই নেমে গেল। আর রমেশ ভেলা বেঁধে এসে বলল, ভাগ্যিস গিন্নি তুমি এই খাবারগুলো এনেছিলে, তা না হলে আমাদের খিদের যন্ত্রণায় এখন মরতে হতো গো। হ্যাঁ, এর জন্যই তো আমি এগুলো সাথে করে এনেছিলাম। এখন কথা না বলে চিড়ামুড়িগুলো খেয়ে পানি খেয়ে নাও। আহ মা, কি যে শান্তি, পেটটা একটু ঠান্ডা হলো। ক্ষুধার জ্বালায় অনেক কষ্ট হচ্ছিল গো মা। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। ওগো শুনছো, খাওয়া তো শেষ হলো, আর এখন প্রায় সন্ধে হয়ে আসছে। একটু পরেই তো রাত হয়ে যাবে। আমরা থাকবো কোথায়? রাতভর তো এইভাবে থাকতে পারবো না। কি যে করবো গিন্নি, কিছুই বুঝতে পারছি না। অচেনা অজানা গ্রাম, এখানে তো কেউ আমাদের সাহায্য করবে না। আচ্ছা, তোমরা এখানে বসো, দেখি কিছু একটা ব্যবস্থা করতে পারি কিনা। বাবা, আমিও যাই তোমার সাথে। না বাবা, তোর যাওয়া লাগবে না, তুই এখানেই থাক। আমি যাই, আমি গিয়ে দেখি কিছু একটা পাই কিনা। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি ফিরে এসো, দেরি করো না কিন্তু। ঠিক আছে গিন্নি, আমি গেলাম এখন। এই বলে রমেশ চলে গেল। কিছুক্ষণ পর সোহাগ বলে উঠল, মা, ও মা, বাবা এখনো আসছে না কেন? অনেকক্ষণ তো হয়ে গেল বাবা গেছে। আমার কিন্তু অনেক ভয় করছে। জানি না রে বাবা, কেন এত দেরি করছে কে জানে। আমারও তো ভাল লাগছে না। এই অচেনা অজানা জায়গায় মানুষটাকে কেন সে একা পাঠালাম। চিন্তা করো না মা, বাবা ঠিকই চলে আসবে। এরই মধ্যে রমেশ চলে এলো। রমেশকে দেখে উমা বলতে লাগলো, ওই তো তোর বাবা চলে এসেছে, আমাদের আর চিন্তা নেই। বাবা, তুমি এসেছো? জানো আমরা কত চিন্তা করছিলাম, জানো তুমি? কি গো, তুমি এত কলা গাছ এনেছো কেন? কোথাও কিছু খুঁজে পেলাম না তো গিন্নি, তাই এই কলা গাছগুলো নিয়ে আসলাম। বৃষ্টির পানি এই গ্রামেও ঢুকতে শুরু করেছে গো। তাহলে কলা গাছগুলো দিয়ে কি করব বাবা? বৃষ্টির পানিতে তো আমরা এখানেই থাকতে পারবো না, বলো কি করব? হ্যাঁ, তা তো জানি, কিন্তু এগুলো দিয়ে আমি ঘর বানাবো। ওগো, তোমার মাথা ঠিক আছে? কলার গাছ দিয়ে ঘর বানাবে কি করে তুমি? হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে, তোমরা চুপটি করে বসো, দেখো আমি কি করি। এই বলে রমেশ কলা গাছগুলো দিয়ে সে ভেলার ওপর ঘর বানাতে শুরু করলো। এরপর রমেশ উমাদের ডাকতে লাগলো, গিন্নি, ও গিন্নি, কই তোমরা? আমার কলা গাছের বাড়ি বানানো হয়ে গেছে, এদিকে এসো তোমরা। আরে বাহ, খুব সুন্দর হয়েছে। তুমি তো কত সুন্দর করে কলার ভেলার ওপর কলা গাছের বাড়ি তৈরি করেছো। হ্যাঁ গো গিন্নি, বৃষ্টির পানিতে আমাদের আর কষ্ট হবে না। এই ঘরে খুব ভালোভাবে থাকতে পারবো গো। এরপর বৃষ্টির পানি কমে গেলে আমরা আমাদের বাড়িতে ফিরে যাব। কি মজা, কি মজা! আজ আমরা নতুন ঘরে থাকবো, তাও আবার কলা গাছের বাড়িতে। আমরা আমাদের নতুন কলা গাছের বাড়িতে যাই। হ্যাঁ চলো সবাই। ও বাবা, আমাদের কলা গাছের ঘরটা আরো বেশি সুন্দর লাগছে ভেতর থেকে। হ্যাঁ, ওগো, এইভাবে আর কতদিন চলবে?
এই বৃষ্টির পানি আমাদের কি থেকে কি করে দিল। ছেলেদের নিয়ে আজ আমাদের কলা গাছের ভেলায় ভেসে বেড়াতে হচ্ছে। এই সর্বনাশা বৃষ্টি আমাদের নিঃস্ব করে দিল। হ্যাঁ গো গিন্নি, এই চিন্তাই তো আমার মাথার মধ্যে ঘুরছে। তোমাদের কি খাওয়াবো, কোথায় নিয়ে যাব, কি করব? তোমাদের নিয়ে এই কলা গাছের ঘরেই বা কয়দিন থাকবো বলো গিন্নি? থাক, এখন চিন্তা করতে হবে না, শুয়ে পড়ো দেখি। এইভাবেই কাটতে লাগলো বেশ কিছুদিন। আস্তে আস্তে বৃষ্টির পানিও নামতে শুরু করলো। ওগো শুনছো, সব খাবারও তো ফুরিয়ে গেছে। আর কলা গাছের ঘরে ছেলেদের নিয়ে কদিনই বা থাকবো। বৃষ্টির পানি নামতে শুরু করেছে। এখন চলো আমরা আমাদের গ্রামে ফিরে যাই। হ্যাঁ গো গিন্নি, আমি তো তাই ভাবছিলাম। কলা গাছের ঘরেই বা কয়দিন থাকবো, এগুলো তো নষ্ট হয়ে যাচ্ছে। চলো, এখানে থাকতে হবে না, নিজেদের গ্রামে ফিরে কাজকাম করে কোনো মতে চললেই হবে। মা, ও মা, তাহলে কি আমরা এই কলা গাছের ঘরে আর থাকবো না? না রে বাবা, আমাদের গ্রামে ফিরে আমরা আবার আগের মতো ভালোভাবে থাকতে শুরু করব। হ্যাঁ গিন্নি, তুমি সবকিছু গুছিয়ে নাও, আমরা আমাদের গ্রামের দিকে ফিরে যাই। কিছুক্ষণের মধ্যেই তারা তাদের বাড়ি এসে পৌঁছলো। বাড়িতে এসে দেখলো তাদের ঘর বাড়ি ভেঙে গেছে। আর তাই দেখে রমেশ বলতে লাগলো, এ কি সর্বনাশ! এই বৃষ্টির পানিতে আমাদের ঘরবাড়ি সব ভেঙে গেছে, আমাদের লালিকেও ভাসিয়ে নিয়েছে। আমাদের তো সবকিছু শেষ হয়ে গেল, আর কিচ্ছুটি রইল না আমাদের। হোগো, আমাদের কপালে কি এই লেখা ছিল? তাও তো নিজের জমিটা ফিরে পেয়েছি। অনেকে তো তাও পায়নি, বৃষ্টির পানিতে তাদের জমিটুকুও নিয়ে গেছে। হ্যাঁ গো গিন্নি, তুমি ঠিকই বলেছ। নিজের গ্রামে কোনো রকম খেটে ঠিকই নিজের সংসারটা চালাতে পারবো, কিন্তু ঘরটাও তো নেই। আমরা এখন কোথায় থাকবো? কেন বাবা, এখানেও তো আমরা কলা গাছ দিয়ে ঘর তৈরি করতে পারি, তাই না? আমরা কলা গাছ দিয়ে ঘর তৈরি করে থাকবো। ঠিক বলেছিস বাবা তুই। আমরা এখানেও সুন্দর করে একটা কলা গাছের ঘর তৈরি করব। হাহা। হ্যাঁ, আমাদের বৃষ্টির পানিতে কলা গাছের বাড়ি। তা কথা মন্দ বলনি গিন্নি, কথা মন্দ বলনি। এই শুনছো, উঠে পড়ো, ভোর হয়ে গেছে। গরুগুলোকে বিচুলি দিয়ে ঘর বাড়ি পরিষ্কার করে তাড়াতাড়ি রান্না করো। আমি আর একটু ঘুমিয়ে তারপর উঠবো, বুঝলে? আমার শরীরটা খুব খারাপ, সারা শরীরের বড্ড ব্যথা। এত কাজ করার তো অভ্যেস নেই। আমি একটু পরেই উঠে রান্না করে দেব, তারপর একে একে সব কাজ করে নেব। বাবাকে তো জানো, সময় মতো কাজ শেষ না হলে বাড়ি মাথায় তুলবে। আরে যাও, আমাকে আর একটু ঘুমাতে দাও না। আচ্ছা ঠিক আছে। শীত প্রায় পড়েই গেছে, পানি কি ঠান্ডা! ইস, আমি যদি পুকুরের পানি হতাম তাহলে কতই না ভালো হতো। আমার তো তখন এত কাজ করতে হতো না। 10 জনের কাজ আমায় একাই করতে হয়। তবুও পান থেকে চুন খসলে বাবা কথা শোনাতে চারে না। গরিবের মেয়েদের বাবা মা কেন বড় ঘরে বিয়ে দেয়? এত কথা বলে আর কি হবে? যাই, বাড়ি ফিরে যাই, নয়তো আবার রান্না করতে দেরি হয়ে যাবে। এ কি গো, সকাল 7টা বেজে গেছে, এখনো খাবার পেলাম না। বলি, সূর্য মাথায় উঠলে তবে কি মাঠে যাব নাকি? না না, আমার রান্না হয়েই গেছে, তোমরা খেতে বসো, আমি এক্ষুনি খাবার নিয়ে আসছি। তাই এত খাবার কেন রান্না করছো? 3 জন মানুষ এক বেলায় এত খাবার খেতে পারে নাকি? না গো, ঘরে নতুন ধান এসেছে, সারাদিন ধান শুকাতে হবে, তারপর দুপুরের খাবার একসাথে রান্না করেছি। আর আমার বাবা এমন মাছের তরকারি খেতে খুব ভালোবাসে। যদি মাঠে যাওয়ার পথে আমার বাবাকে একটু তরকারি দিয়ে যাও, বাবা আমার বড্ড খুশি হবে। এসব তুমি কি বলছো? 2 দিন হলো তুমি এ বাড়িতে এসেছো, এখন সব বাবার বাড়িতে পাঠিয়ে আমাদের ধ্বংস করতে যাচ্ছ? শোনো,
এমন কথা আর কখনো যেন আমি না শুনি। ঠিক আছে, আর বলবো না। আমাদের সংসারে প্রতিবেলায় রান্না প্রতিবেলাতেই হয়। গরম খাবার ছাড়া আমরা খেতে পারি না। দুপুরে তাড়াতাড়ি রান্না করে আমাকে মাঠে খাবার দিতে যাবে, মনে থাকে যেন। ইস, কি বিশ্রী! বলি, রান্নার সময় তোমার মন কোথায় থাকে? এই বিষাদ খাবার তো গরুতেও খাবে না। কেন বাবা, খাবার তো মজাই হয়েছে। কতদিন এমন মাছের তরকারি পাতে পড়েনি। তুমি স্বাদের কি বোঝো? হ্যাঁ, সারাদিন মাঠ আর গরুদের সাথে সময় কাটিয়ে তুমিও তাদের মতো হয়ে গেছো। নয়তো বাবার ওপর কথা বলার সাহস তুমি কোথায় পেলে? হ্যাঁ, আমার ভুল হয়ে গেছে আব্বা। এই বউ, তুমি মন দিয়ে কাজ করবে আর আমার খাবার নিয়ে মাঠে আসবে। আমি এখনই চললাম। যাও, আমাকে দুটো ডিম ভাজি ভেজে দাও। এসব দিয়ে একদম খেতে পারছি না আমি। আমি তো সবে খাবারে হাত দিলাম বাবা। পাতির ভাত ফেলে গেলে শুনেছি সংসারে অমঙ্গল হয়। যে অলক্ষী ঘরে তুলেছি, তাতে ঘরে বেশি দিন মনে হয় লক্ষ্মী থাকবে না। যার মা মাঠে গরু চড়ায় আর বাবা ঘরে বসে ধান ভাঙে, তার মেয়ে কেমন সেটা আমার আগেই বোঝার দরকার ছিল। এখন যাও, আমি ডিম ভাজা দিয়ে ভাত খাবো। বাবাকে তো জিজ্ঞেস করা হলো না হাঁসের ডিম খাবে নাকি মুরগির ডিম। কি যে করি, আবার জিজ্ঞেস করব? না থাক বাবা, যদি আবার রেগে যায় তবে আমি একটা মুরগির ডিম আর একটা হাঁসের ডিম ভেজে নিয়ে যাই। বাড়ির বউদের একটু চাপে না রাখলে দুদিন পর মাথায় উঠে বসবে। মেয়েটা রাধে ভালো, স্বাদ চড়ে না আর কাটেও না, তাই তো এমন মেয়ে ঘরে এনেছি। বাবা, কি হয়েছে বলো? আকাশ তো বড্ড মেঘলা, ধান শুকোতে দিয়েছি। আপনি যদি আপনার ছেলের খাবারটা নিয়ে মাঠে যান তবে খুব ভালো হতো বাবা। তবে আমি এই দিকটা সময় মতো সামলে নিতে পারতাম। তোমার সাহস তো কম নয় বৌমা। তুমি আমাকে কাজ করার আদেশ দাও, আমাকে খাবার বেড়ে দাও, তারপর খাবার নিয়ে মাঠে যাবে, বুঝলে? এই যে শুনছো, তোমার জন্য খাবার নিয়ে এসেছি। ওগো শুনছো? শুনে আর কি হবে, বেলা গড়িয়ে বিকেল হতে চলল। এখন এনেছো দুপুরের খাবার, নিয়ে যাও। আমি খাবার খাবো না, একবারে রাতে খাবো আমি। সব গুছিয়ে আসতে একটু দেরি হয়ে গেল গো। তোমার পছন্দের বটি চচ্চড়ি আর মুরগির ঝোল আছে, খেয়ে দেখো, ভালো লাগবে। আমাকে তাড়াতাড়ি ফিরতে হবে, খোলাতে ধানগুলো শুকোতে দিয়ে এসেছি। খিদের কষ্ট আমাকে কেন দিলে, তা কি আমি বুঝি না? তোমার বাবার জন্য খাবার না এনে তো আমি অপরাধ করেছি। যেমন বাপ তার তেমন মেয়ে। তুমি খেয়ে নাও, আমি বাড়ি যাই। আকাশের অবস্থা তো ভালো না, ধানগুলো তো ঘরে তুলতে হবে। আমার খাওয়া হবে, তারপর এই বাসনগুলো নিয়ে তুমি ঘরে যাবে। আমি পথের মধ্যে বাসন নিয়ে যেতে পারবো না। বড্ড হাঁপিয়ে গেছি, ধানগুলো তো ভিজেই গেল আর আমিও ভিজে গেলাম। ভেজা ধান তুলে রাখলাম, কিন্তু কাল কড়া রোদে শুকাতে না পারলে যে ধানগুলো সব পচে যাবে। পচবেই তো, যে অলক্ষণে মেয়ে ঘরে এনেছি আমার সংসারের হাড়ির হাল করে ছাড়বে। দুপুরের বাসি বাসনগুলো এখনো পড়ে আছে, এটাও জানে না এটো বাসন ফেলে রাখতে নেই। ও জানবে কেমন করে, ও জানবে কেমন করে? ওদের ঘরে তো কলা পাতায় খাবার খায়, বাসন ধোয়ার বালাই নাই, জোটেও সব আমার কপালে। আমি বাসনগুলো ধুয়ে এক্ষুনি নিয়ে আসছি। সে যাও,
তবে দেখো, কাজ ফেলে পুকুর পাড়ে গল্প করতে বসো না। রাতের রান্না করতে হবে। রাতে কিন্তু মুড়ি ঘন্ট চাই, সাথে ডাল আর ঝরঝরে আলু ভাজাও লাগবে কিন্তু। সারা দিন সংসারের এত কাজ করি, তবুও কারো এতটুকু মন পাই না। জানি না কবে এই সংসার থেকে মুক্তি মিলবে আমার। ভেজা শরীরে থাকতে থাকতে কাঁপুনি দিচ্ছে, শরীরটা আর চলছে না। সারাদিন তাতে কুটোটিও কাটা হয়নি। যাই, দুপুরে একটু ভাত আর মাংসের তরকারি আছে, ওটুকু দিয়ে একটু খেয়ে নি। আরে বাপরে, সংসার ভেসে যায়, মহারানী আয়েশ করে পায়েস খাচ্ছেন। তা আপনার কি আর কিছু লাগবে নাকি? না মানে একটু খাবার পানি, একটু হাত পাখার বাতাস, বলুন না কি চাই। এই দাস হাজির আপনার হুকুমের তামিল করতে। আজ তোমার আবার কি হলো? এমন করে কথা বলছো কেন? তো কি করে কথা বলবো বলো? নিজের খাবারের কথা তো ঠিকই মনে থাকে, গরুগুলোকে যে খাওয়াতে হবে সে খেয়াল তোমার আছে? আমি খেয়েই তো গরুর খাবার দিতে যেতাম। আসলে ধান তোলার পর থেকে আমি একটু বসার সময় পাইনি গো, সারাদিন কিছু খাওয়াও হয়নি। তুমি একদিন না খেলে দেশ অশুদ্ধ হয়ে যাবে না, কিন্তু গরুগুলো ঠিক মতো খেতে না পারলে দুধ দেবে না। দুধ বিক্রির টাকায় ভেবেছি আরো কিছু গরু কিনবো। কোথায় আমাকে সাহায্য করবে তা না, উনি নিজের কথা ভাবছেন। সংসারে এত নিজের কথা ভাবলে চলবে না। আমি এক্ষুনি যাচ্ছি, আপনি একদম চিন্তা করবেন না। ধানগুলো এত ভিজেছে কেন? ধান নষ্ট হলে টাকা কে দেবে? একটা টাকা আনার মুরদ নেই, শুধু অপচয় আর অপচয়। আপনি রাগ করবেন না, অবেলায় বৃষ্টি এসেছিল তো, রাতে অনেক রান্না করতে হবে। বলছিলাম কি, আপনি যদি গরুগুলোকে খেতে দেন, সারাদিন পর খাবার খেয়ে আমি আর দাঁড়াতে পারছি না। তা পারবে কেন? আলসে মেয়ে একটা, কোনো কাজ গুছিয়ে করতে জানে না। আমি কি রাখাল নাকি যে গরুকে খেতে দেব? এসব তোমার কাজ, নয়তো খামাখা একজনকে কেন আনবো বসিয়ে বসিয়ে খাওয়াতে? বাড়িতে এত কাজ আমি কি করে একা সামলাবো? বাড়িতে যদি একটা রাখাল রাখেন তাহলে খুব ভালো হয়, অন্তত একটা কাজ কমে যেত। আমার কি বুদ্ধি নেই? তোমার বুদ্ধিতে আমার চলতে হবে? রাখাল রাখবো কেন? আবার আরেকটা পেট। আমরা তো রাজার বংশ নই। যাও, আহ্লাদ না করে সব কাজ সেরে ফেলো, যাও। যাক বাবা, আজকের মতো একটু বিশ্রাম পাওয়া গেল। বিধাতা, কালকের দিনটা একটু দেরিতে দিও, নয়তো আমাকে আরো দ্রুত কাজ করার শক্তি দিও। প্রতিদিন এত কথা শুনতে আমার একদম ভাল লাগে না। আমাকে এক খিল্লি পান সাজিয়ে দাও, এলাচ আর কালো জিরা দিয়ে সাজিও কেমন? খাওয়ার পর পান না খেলে ভালো ঘুম হয় না। আপনি ঘরে যান, আমি পান সাজিয়ে দিচ্ছি। বিছানায় বসে কে পান সাজায়? তোমার কি কোনো কালেই বুদ্ধি হবে না নাকি? বাবা পান চাইলেন, তুমি যাও না, বাবাকে পানটা দিয়ে এসো। আমার বৃষ্টির পানি মাথায় পড়েছে বলে মাথাটা তুলতে কষ্ট হচ্ছে। বাবা কি পানটা আমার কাছ থেকে চেয়েছেন? এই 1 মাস হলো তুমি এ বাড়িতে এসেছো, তাতেই বাবাকে অবহেলা করছো। যাও, বাবাকে পান দিয়ে আসো। আর হ্যাঁ, ঘরে খাবার জন্য পানি নিয়ে এসো। কিন্তু ঘরের পানিও তো তুমি খাও না, প্রতিদিন বাসি পানি ফেলে দিতে হয়। তর্ক করো না। রাতে আমার পানির পিপাসা পেলে আমি কি পানির জন্য পুকুরে যাব নাকি? যাও যাও, কথায় কথা বাড়ে। সারাদিন অনেক ধকল গেছে, আমার বড্ড ঘুম পাচ্ছে। আমি ঘুমালাম। হায় রে মানুষ, সকলের ঘুম পায়, শুধু আমারই ঘুম পেতে নেই। কাজের লোকের চেয়েও কি আমার মান এত কম? কি রে অনু, কেমন আছিস বুবু? ও বুড়ি দিদা, তা তুমি কেমন আছো? কখন এলে? বসো না। বললি না তো কেমন আছিস?
সোনার প্রতিমা মলিন হয়েছে, মুখে আর কি দরকার বলার। এত দেখে তোর বাবা কেন যে এ বাড়িতে বিয়ে দিল? বাপ ছেলে একটাও মানুষ নয়, শুধু টাকা চেনে এরা, মানুষের কোনো মূল্য নেই। বাবা আমার কেমন আছে গো দিদা? বাবাকে দেখতে বড্ড ইচ্ছে করে। তুই কিছু জানিস না? কি ব্যাপারে গো? তোর বাবা এসেছিল তোকে দেখতে, তোর শ্বশুর তাকে দূর দূর করে দাঁড়িয়ে দিয়েছে। মনের দুঃখে তোর বাবা দূর গ্রামে কাজে গেছে, কবে ফিরবে তা কেউ জানে না। তাই বলে বাবা আমায় না বলে চলে গেল? বাবা চেয়েছিল আমি দুবেলা মাছ ভাত আর মোটা কাপড় পরে থাকি, বাবা তো তা না দেখেই চলে গেল। আমি কত সুখে আছি তা একবারও দেখলো না। মন খারাপ করিস না, যে সয় সেই রয়। আমি যাই রে, এই পথে এলে তোকে আবার দেখে যাব। এমনই কপাল আমার, তোমার মতো অসহায়কে যে দুটো খাবার দেব সে ক্ষমতাও আমার নেই। তুমি বসো, আমি কটা চাল এনে দিচ্ছি তোমায়, তুমি ফুটিয়ে খেও। না রে, তোর কিপ্টে শ্বশুর জানতে পারলে তোরই বিপদ হবে। বাহ বৌমা, যে বাড়িতে খাচ্ছ থাকছ, পরের কাছে আবার সেটারই বদনাম করছ। বাহ! না না বাবা, আমি কিচ্ছু বলিনি। আজ তোমার হচ্ছে, আজ তোমার খাওয়া বন্ধ। আর এ কেমন কাপড় ধুয়েছ তুমি? একটাও পরিষ্কার হয়নি, হবে কি করে? কাজে মন না থাকলে তো হবেই না। যাও যাও, আবার ধুয়ে নিয়ে আসো ভালো করে, যাও। আর এই যে বুড়ি, আমার বাড়ির ত্রিসীমানায় যেন তোমাকে আর কোনোদিন না দেখা যায়, কথাটা মনে রেখো। তোমার সীমানায় আসতে আমার বইই গেছে, মানুষ নও তোমরা। এখানে এটা কিসের গাছ? পাতাগুলো দেখে তো পেঁপে পাতার মতো মনে হচ্ছে, কিন্তু এমন অদ্ভুত সুন্দর। পথে কে ফেলে গেল? কাউকেই তো দেখতে পাচ্ছি না। আমি বরং এটাকে আমার বাড়িতে নিয়ে যাই, এটা সব সময় চোখের সামনে থাকবে, রান্না করে সামনে লাগিয়ে রাখবো। সব দুঃখের কথা বলার মতো সই হলো। বউ, ও বউ, হ্যাঁ বলো না। তোমার সাহস তো কম নয়, তুমি অন্যের কাছে বাড়ির নামে বদনাম করো। আজ তোমার একদিন কি আমার একদিন। আমি কাউকে কিচ্ছু বলিনি গো, তবুও বাবা আমাকে শাস্তি দিয়েছে, সারাদিন কিচ্ছুটি খেতে পারবো না। তুমি আবার নতুন করে কি শাস্তি দেবে? বাপের বাড়ি পাঠিয়ে দেব, তারও তো কোনো উপায় নেই। ধুর, যাও যাও যাও, তাড়াতাড়ি রান্না করে খেতে দাও। আজ বেশ কষিয়ে মাংস রান্না করবে, কেমন? বেশ, তাই হবে। এক রাতে পেঁপেটা এত বড় হয়ে গেল, হবে না কেন? আমি না খেয়ে থাকলে তো পেঁপে গাছের নিচে পানি দিতে কখনো ভুলিনি। সারাদিন গাছের সাথে এত কিসের কথা? কোনো কাজ নেই তোমার? এতদিন হলো এ বাড়িতে আছো, তবুও বাড়ির হালচাল কেমন তা শিখলে না। আপনার কিছু লাগবে বাবা? এই কাপড়টা ধুয়ে নিয়ে শুকাতে দাও, কাল আমি পাশের গ্রামে যাব। দেখো, কাপড় যেন নতুনের মতো চকচক করে। এটা আমার শ্বশুরের দেওয়া একমাত্র উপহার। ঠিক আছে। পেঁপেটা তো বেশ, এটাকে একদিন রান্না করো। মুরগির মাংস দিয়ে পেঁপে রান্না করলে আহ! বাবা, গাছটা তো আমি লাগিয়েছি, কখনো জানতে চেয়েছেন আমি আসলে পেঁপেটা কি করতে চাই? কি আর করতে চাইবে? তোমার ওই হাবাতে বাবাকে দিতে চাইবে, তাই না? তাকে আর কোথায় পাবে? সে তো দূর গ্রামে গেছে দুঃখ দূর করতে। শোনো বৌমা, আমরা রোজগার করি, তাই সংসার আমাদের কথাই শেষ কথা, বুঝলে?
যদি কোনোদিন আমাদের অর্থ সম্পদ এনে দিতে পারো, সেদিন তুমি যা বলবে আমরা তাই করব, বুঝলে? ও বুড়ি দিদা, কেমন আছো গো তুমি? কতদিন পর দেখলাম। আমার আর থাকা, আমি তোর জন্যই অপেক্ষা করছি অনু। তোর বাবা ফিরে এসেছে, বড্ড শরীর খারাপ তার, তাকে সেবা করার তো কেউ নেই। তুই একটিবার চল, কটা দিন দেখাশোনা করবি, আর যদি পারিস বৈদ্যি ডেকে সেবা করাস। তুই ছাড়া তোর বাবার আর কে আছে বল? সব আমার আছে বুড়ি দিদা, কিন্তু কিছুই সে আমার নয়। তবু চেষ্টা করে দেখি যদি যেতে দেয়। আমি এখন যাই রে অনু, তোর শ্বশুর বাড়ির লোকেরা দেখলে আবার দুটো কথা শোনাবে। ভালো থাকিস। বউ, খাবার হয়েছে, খেতে দাও। খেয়ে জমিতে যেতে হবে, আজ সেচ দেব, বুঝলে? আসতে দেরি হবে। রান্না হয়ে গেছে, এক্ষুনি খেতে দিচ্ছি। তুমি কাঁদছো কেন? চোখে উনুনের ধোঁয়া লেগেছে? তুমি পারো, কবে থেকে রান্না করছো, এখনো অভ্যেস করতে পারলে না। আমাকে কটা দিনের জন্য বাপের ভিটায় যেতে দেবে? আমার বাবার জন্য মনটা বড্ড কাঁদছে। বাবার শরীরটাও ভালো না। পাগল নাকি তুমি? বড় গরুটার বাচ্চা হবে, কদিন পর ফসল ঘরে তুলবো, কোথাও যাওয়া হবে না। আমাকে যা বলেছই, বাবাকে যেন বলতে যেও না। আমি বসছি, তুমি খাবার নিয়ে এসো। পেঁপে গাছ না হয়ে তুই টাকার গাছ হতে পারলি না? কটা টাকা হাতে গুছে দিলে তো সংসার আর সংসারের মানুষগুলো আমার হতো। কেঁদো না অনু, আমি তো আছি। কে কে কথা বললো? আমি গো, আমি তোমার আদুরে পেঁপে গাছ। এই পেঁপে বছরে একবারই ফলবে, আর সেই পেঁপে তোমার ভাগ্য বদলে দেবে। তবে সাবধান, কেউ তোমায় কষ্ট দিলে আর পেঁপে ফলবে না। কি বলছোটা কি? একটা পেঁপে কি করবে জানো? আমার বাবার জন্য মনটা কেমন যেন করছে। যদি তার চিকিৎসা করাতে পারতাম। সব পারবে, তুমি এই পেঁপেটা পেরে নাও, আর কেটে দেখো না কি হয়। আজ থেকে তুমি হবে রানী, সকলে তোমার দাস, কারণ ওরা কেবল টাকার গোলাম। তোমার কথা মানে আমি কিছু বুঝতে পারছি না। আমি হলাম জাদুর পেঁপে গাছ, আমার পেঁপে শুধু চাষি বউয়ের। তোমার দুঃখ দূর হোক, এবার সুখী দিন কাটাও। বাবা, আপনি যে সকালে বললেন আমি সংসারে টাকা দিতে পারলে এই সংসার আমার কথাই চলবে। আমি যদি টাকার বদলে হিরে দিই তবে কি করবেন? কি সব বলছো তুমি? পাগল হয়ে গেলে নাকি? যাও যাও, খাবার দাও। বাবা বলুন, কি করবেন? সারাদিন আমায় এত পরিশ্রম করতে হবে না, বলুন। আমি যা চাইবো তাই হবে তো? হ্যাঁ হবে। দাও দেখি কেমন করে হিরে দিতে পারো। সোনাই চোখে দেখেছ কিনা সন্দেহ, এসেছে আবার হীরের খবর দিতে। হীরে আর কাচের তফাৎ বোঝো? এই দেখুন বাবা, একদম খাঁটি হিরে আমার পেঁপে গাছ দিয়েছে। এই পেঁপে আমার। এই পেঁপে গাছ আমায় কথা দিয়েছে প্রতি বছর আমাকে একটি করে পেঁপে দিবে, তাও হিরে ভর্তি। তবে কেউ আমায় দুঃখ দিতে পারবে না। আমি দুঃখ পেলে পেঁপে গাছে আর পেঁপে ফলবে না। আরে বাবারে, এ তো হিরে! এবার তো আমরা আরো ধনী হয়ে যাব। না না না, আমরা তোমাকে আর কখনো দুঃখ দেব না। তুমি দুঃখ পাও এমন আর কোনো কাজও করব না। তুমি শুধু বসে বসে হুকুম করবে। আরে বৌমা, তুমি দাঁড়িয়ে কেন? বসে কথা বলো না। এই বোকা ছেলে, বাতাস কর আমার বৌমাকে। তুমি বসো না বউ, বলো বলো, তোমার কি চাই? আমার বাবা অসুস্থ, আমি চাই বাবাকে বৈদ্য দিয়ে চিকিৎসা করানো হোক, সাথে আমার বাবার খাওয়া পড়ার দায়িত্ব নিতে হবে।
আবার বাপের বাড়ি? না মানে তোমার কোনো কাকা বা ফুপু থাকলেও তো বলতে পারো নাকি? আজই আমি লোক পাঠাচ্ছি, তুমি একদম ভেবো না। তুমি ঘরে যাও বৌমা, আমি সব ব্যবস্থা করছি, কেমন? অনু, তুমি এসেছো পরিদিতা? আমার বাবা কেমন আছে? খুব ভালো আছে রে। আহা, কপাল করে তোর বাবা তোর মতো পেয়ে পেয়েছে। সুখে থাক তুই। ও আপনি আপনি তো অনুর বাবার গ্রামের লোক, খেয়ে যাবেন কেমন? বাহ, খুব ভালো। তা দাও, একটা পথ পেলাম, আজ নিশ্চয়ই খেয়ে যাব। ভাগ্যিস চাষি বউ গাছটি পেয়েছিল, চাষি বউয়ের পেঁপে তার ভাগ্য ফেরালো। আরে বাহ, আমার পেঁপে গাছে নতুন পেঁপে ধরেছে। তোমাকে ধন্যবাদ পেঁপে গাছ।